হাই স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রামারের নতুন একটা টপিক নিয়ে হাজির হয়ে গেলাম। দ্য টপিক ইজ ফ্রেজেস অ্যান্ড ক্লজেস। আমরা স্কুল কলেজে এটা নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু তারপরে দেখা যায় যে প্রপারলি আইডেন্টিফাই করতে গেলে ফ্রেজ কত প্রকার, ক্লজ কত প্রকার, আমরা কিন্তু বেশ কনফিউজড হয়ে যাই। কিন্তু এই ব্যাপারটায় কনফিউশন রাখলে একেবারেই চলবে না। কারণ হলো শুধুমাত্র অ্যাডমিশন টেস্টে যেগুলো ফেস করতে হবে তা না। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট ইন দ্য লং টার্ম, অ্যাডমিশন টেস্টে পরে কি ভার্সিটি, তারপরে কি চাকরি বাকরি। তো চাকরি করতে গেলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জায়গা কোনটা? সরকারি চাকরি, বিসিএস। এছাড়া কোনটা আছে? ব্যাংকিং। বিসিএস, ব্যাংক সবখানেই কিন্তু ইংরেজির যে গ্রামারের প্রশ্ন থাকে তার মধ্যে অবধারিতভাবে এই ক্লজ ব্যাপারটা কিন্তু থাকবেই। সুতরাং আমরা আজকে অ্যাডমিশনে আসা গুরুত্বপূর্ণ যতগুলো এরকম প্রশ্ন ছিল যেখানে আমাদের কনসেপচুয়াল ব্যাপারগুলো ক্লিয়ার করে নেওয়ার বিষয় আছে, সবগুলো দেখে নিব। So after today's class, I hope once and for all আর কোনোদিন কখনো phrases and clauses নিয়ে confusion থাকবে না। So before I proceed, it is very important to make it clear what is actually a phrase and what is a clause. দুটোর ক্ষেত্রে বলতে পারি যে এগুলো হচ্ছে একাধিক শব্দের সমষ্টি, আবার একটা শব্দও হতে পারে। এখন পার্থক্যটা কোথায়? ফ্রেজ এবং ক্লজ। আমাদের মনে রাখতে হবে ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কি জিনিস? যে ভার্বটা চেঞ্জ হতে পারে, সে টেন্সের মাধ্যমে হতে পারে। আবার অনেক সময় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আমরা কি করি? উই গো, যেহেতু এটা প্লুরাল, হি গোস, চেঞ্জ হয়ে গেল। আবার টেন্সের মাধ্যমে চেঞ্জ হতে পারে, সে গতকাল গিয়েছিল, গো না হয়ে হবে ওয়েন্ট। এই জিনিসগুলো ক্লজে থাকতে হবে। ফ্রেজে কিন্তু এরকম কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। এই জিনিসটা আমরা মাথায় রাখলাম। এখন কামিং টু দ্য সেকেন্ড থিং, ক্লজ কত প্রকার হতে পারে? ক্লজ মূলত হলো ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ স্বাধীন এবং পরাধীন কিংবা অধীন বলতে পারি। কিরকম? আমরা যদি বলি ইফ ইউ ডোন্ট স্টাডি, যদি তুমি পড়াশোনা না করো, বাক্যটা কি সম্পূর্ণ হলো? না। ভাষা মানে হলো মনের ভাব প্রকাশ করা। তো মনের ভাব কিন্তু এই বাক্যটিতে সম্পূর্ণ প্রকাশিত হয়নি। তার মানে কি? আমাদের মনে প্রশ্ন রয়ে গেছে, যদি তুমি পড়াশোনা না করো তাহলে কি হবে? এই যে কি হবে তার উত্তরটা আমরা দিচ্ছি, ইউ উইল ফেল। এখন কিন্তু মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশিত হলো, আমরা অর্থটা বুঝতে পারলাম। সো এই যে বাক্যের যে অংশটা মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়নি, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। কেন ডিপেন্ডেন্ট? কারণ তার অর্থ সম্পূর্ণ করার জন্য আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের প্রয়োজন হয়েছে, এর উপরে নির্ভর করতে হয়েছে। সো দ্যাট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তাও বুঝলাম। এটাকে আমরা আরো বলতে পারি প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট মানে হচ্ছে অধীন কিংবা নির্ভরশীল। এবং সেটা আমরা কিভাবে শনাক্ত করব? এই যে আমরা দেখতে পাচ্ছি ইফ, এরকম আর কি কি হতে পারে? আনটিল, তারপর হতে পারে অলদো, হতে পারে সো, হতে পারে হেন্স, অনেক শব্দ হতে পারে। এগুলোকে আমরা বলি সাবঅর্ডিনেটিং কনজাংশন। কনজাংশন মানে কি? সে হচ্ছে বাক্যের অংশগুলোকে সংযুক্ত করে। যেহেতু সাবঅর্ডিনেট ক্লজের আগে সে বসেছে, সুতরাং সে সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে আমরা কিন্তু প্রথমে ফ্রেজ এবং ক্লজ বুঝলাম, দুটোই একাধিক শব্দের সমষ্টি। সাধারণত ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকবে না, ক্লজে কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে। এটা আমরা শিখে নিলাম। সেকেন্ডলি আমরা দেখতে গিয়েছি ক্লজ মূলত কত প্রকার। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কিংবা প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। এর মধ্যে আমরা আরো দেখতে পাবো অ্যাডভার্বিয়াল ক্লজ থাকবে, অ্যাডজেক্টিভ ক্লজ থাকবে, নাউন ক্লজ থাকবে, একইভাবে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এগুলোও থাকবে।
সো আমরা তাহলে শুরুতেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নিলাম। এইবার আমরা তাহলে প্রশ্নগুলো দেখা শুরু করি। That he is very intelligent is known to me. এই যে অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বি অন দ্য মেইন নাউন, কনফিউজিং কিন্তু। আমরা এটা মাথায় রাখবো, নাউন ক্লজ কিংবা নাউন ফ্রেজ বলতে কি বোঝায়। আচ্ছা, প্রপার নাউন কি জিনিস? আমার নাম তাশফিক, ইটস এ নাউন, তাই না? তাহলে আমি একটা সাবজেক্ট, কর্তা, অথবা বলা যেতে পারে যে আমি একটা কর্ম কিংবা অবজেক্ট। সো বাক্যে সাবজেক্ট কিংবা অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট 3 আকারেই কিন্তু নাউন ব্যবহৃত হতে পারে, হোক সেটা নাউন ক্লজ হোক সেটা নাউন ফ্রেজ। আচ্ছা, কমপ্লিমেন্ট কি জিনিস? সাবজেক্ট কিংবা অবজেক্ট দুটোই কিন্তু সাধারণত একটা শব্দ হয়, আমার নাম তাশফিক, কিন্তু কমপ্লিমেন্ট হলো একাধিক শব্দ থাকবে। দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, তাই না? এখন আমরা কিভাবে খুব সহজে শনাক্ত করতে পারবো নাউন ক্লজ কিংবা নাউন ফ্রেজ? যদি আমরা আন্ডারলাইন্ড অংশটাকে ইট শব্দটি দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে নির্দ্বিধায় বলে দেওয়া যেতে পারে যে এটা হচ্ছে নাউন। ইট ইজ নোন টু মি। ডাজ ইট মেক সেন্স? ইয়েস। তাহলে কিন্তু আমরা বলে ফেলতে পারলাম যে এটা হচ্ছে কি, একটা নাউন ক্লজ। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফাইনাইট ভার্ব আছে, ইজ কিন্তু চেঞ্জ হয়ে ওয়াজ হতে পারে, উইল হতে পারে, তার মানে চেঞ্জেবল ভার্ব, ফাইনাইট ভার্ব আছে, দ্যাটস এ ক্লজ অবভিয়াসলি। এবং যেহেতু আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারলাম, সুতরাং সেটাও হচ্ছে নাউন ক্লজ চিনতে পারার আরেকটা উপায়। হ্যাঁ, এখানে একটা কমপ্লিমেন্ট আকারে বসেছে। ব্যাখ্যাটা আমরা যদি একটু দেখে নেই, এখানে হোয়াট কি দিয়ে প্রশ্ন করলে নাউন ক্লজ পাওয়া যায়। সো অফকোর্স দ্যাটস এন এক্সপ্লেনেশন, বাট যেটা বললাম যে খুবই ইজিলি মনে রাখতে চাইলে যদি আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি, উই গেট দ্য জব ডান। ইট ইজ এ মিস্টারি ওয়ার হি ওয়ার্কস। কি হবে এটা? ওয়ার হি ওয়ার্কস। আচ্ছা, ওয়ার হি ওয়ার্কস উত্তরটা কি পাওয়া যায়? কোন একটা জায়গার নাম পাওয়া যায়, তাই না? হতে পারে গুলশান, হতে পারে সদরঘাট। সো তাহলে কি হলো? একটা নামই কিন্তু আমরা পাচ্ছি, ঠিক কিনা? তাহলে কি হলো জিনিসটা? এখানে আমরা পেয়ে গেলাম আরেকটা নাউন ক্লজ। ব্যাখ্যাটা আমরা একটু পড়ে ফেলি, এটা পড়ে শোনানোর কিছু নাই, সবাই একটু দেখে ফেলি। To win a prize is my ambition. কিভাবে বুঝবো আমরা? প্রথমে দেখে নিব কোনো ফাইনাইট ভার্ব আছে, কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে অবভিয়াসলি ইট ইজ নট আ ক্লজ, ইট ইজ এ ফ্রেজ। দেখতেই পাচ্ছি অপশনে কিন্তু সবগুলো হচ্ছে ফ্রেজ। সেকেন্ডলি, আমরা কি ইট শব্দটি দিয়ে রিপ্লেস করতে পারছি? ইট ইজ মাই অ্যাম্বিশন। ইয়াস, ইট মেক্স সেন্স। তার মানে কি? ইটস আ নাউন ফ্রেজ, তাই না? আমরা কিন্তু বুঝে গেলাম। এবং দেখতে পাচ্ছি এটা কিন্তু বিসিএস পরীক্ষাতে এসেছিল 41তমতে। তাহলে কি আমাদের কিন্তু এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে, তাই না? সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসেছে। We all know that humans are mortal. এটা কি হবে? Once again, finite verb আছে, আর কিন্তু where হতে পারে। হ্যাঁ, সুতরাং এটা একটা ক্লজ, সেটা আমরা জানলাম। এরপরে we all know that dash কি হবে এটা? এটা কিন্তু একটা তথ্য, সুতরাং এটা কি? এটাও কিন্তু একটা নাউনের মতোই কাজ করছে। ব্যাখ্যাটা দেখি আমরা। হোয়াট দিয়ে প্রশ্ন করলে এভাবে আমরা মনে রাখতে পারি, we all know what, we all know that humans are mortal. তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই সেটাকে আমরা নাউন ক্লজ কিংবা নাউন ফ্রেজ বলতে পারি। I know how he struggled against poverty. এটা কি হবে? Once again, I know it হয়ে গেল, তাই না? আরেকভাবে কি করতে পারি? I know what প্রশ্ন করলাম, উত্তর পেয়ে গেলাম I know how he struggled against poverty. তাহলে দুটো উপায় আমরা শিখেছি, দুটোই কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই যে হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তরটা পাওয়া যাচ্ছে, সুতরাং ইট ইজ এ নাউন ক্লজ। এবং যেহেতু এখানে ফাইনাইট ভার্ব আছে, অবভিয়াসলি ইটস এ ক্লজ, নট আ ফ্রেজ।
তো সবকিছু মিলিয়ে আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেলাম। I inquire how he lost his money. এটা কি হবে? I inquire what? প্রশ্ন করলাম, উত্তর পেয়ে গেলাম how he lost his money. একটা ব্যাখ্যা নাউন ক্লজের। আরেকটা ব্যাখ্যা কি? I inquire it. Does it make sense? Yes, the sentence makes sense. তার মানে দুইভাবেই দেখতে পারলাম আমরা যে এটা কিন্তু নাউন ক্লজের যে ব্যাখ্যাগুলো আছে সেটা পূরণ করছে। তাহলে সিম্পলি ইট ইজ এ নাউন ক্লজ, তাই না? এখানে এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, যেটা বলেছিলাম যে নাউন ক্লজ কখনো সাবজেক্ট হতে পারে, কখনো অবজেক্ট হতে পারে, কখনো কমপ্লিমেন্ট হতে পারে। সো এখানে কিন্তু অবজেক্ট হিসেবে বসেছে। I know where he goes. কি হবে এটা? I know what? আমি কি জানি? আমি জানি সে কোথায় যায়। তাহলে হোয়াট এর উত্তর পেলাম। আবার I know it, এটাও ব্যাখ্যা দিচ্ছে, সুন্দর। সো তাহলে কি হলো? এটা একটা নাউন ক্লজ এবং কি হলো, নো ভার্বের অবজেক্ট হিসেবে where he goes বসেছে। সো দ্যাটস আ নাউন ক্লজ। খুবই সিম্পল। তাহলে মোটামুটি নাউন ক্লজ কিংবা নাউন ফ্রেজ নিয়ে যে প্রশ্নগুলো আসে আমাদের কিন্তু আইডিয়া হয়ে গেল। এটা মনে করার কারণে যে পুরো ক্লাসে সবগুলো কি নাউন ক্লজ দিয়ে হবে না, আর অন্যান্যগুলো ধীরে ধীরে আসবে। আমরা বেশ কয়েকটি ইম্পর্টেন্ট এক্সারসাইজের মাধ্যমে ব্যাপারটা ভালো করে শিখে নিচ্ছি, কারণ নাউন ক্লজ থেকে প্রচুর প্রশ্ন আসে, কারণ এটা সবচেয়ে বেসিক। আমাদের বেসিকের যেন ক্লিয়ার থাকে আমরা বুঝে নিলাম। এবার তাহলে দেখি, কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি। কি হবে? টানা সবগুলো নাউন ক্লজ সেই হিসেবে বলে দিতে পারি এটাও নাউন ক্লজ, তাই না? হোয়াট ইজ নট ইজি? কোয়ালিফাই দ্য অ্যাডমিশন টেস্ট। হোয়াট প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলাম। আবার ইট ইজ নট ইজি এভাবে বসেও বাক্যটা অর্থবোধক হলো। দুই ক্ষেত্রে কি হলো? নাউন ক্লজ পেয়ে গেলাম। এখন আমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ক্লজ হতে হলে আমাদের তো ফাইনাইট ভার্ব থাকলে চলবে না। আচ্ছা, এই ভার্বটা এটা কি ফাইনাইট? না। সো আমরা কিন্তু জানি ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা চেঞ্জ হতে পারে, আর এটা হলো নন ফাইনাইট ভার্ব যেগুলো চেঞ্জ হয় না। সো নন ফাইনাইট ভার্ব কি কি আছে? আমরা জানি জিরান্ড আছে, পার্টিসিপল আছে, ইনফিনিটিভ আছে। জিরান্ড পার্টিসিপল দুটোর ক্ষেত্রেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ইনফিনিটিভের ক্ষেত্রে টু এর পরে ভার্বের বেস ফর্মটা বসে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে জিরান্ড পার্টিসিপল ভার্বের পরে আইএনজি সেভাবেই কিন্তু বসেছে। সুতরাং এটা কিন্তু কোনো ক্লজ না, তাই না? সো তাহলে আমরা কিন্তু বুঝলাম জিনিসটা। এবার তাহলে দেখি, they asked me if I could meet them in the afternoon. কি হবে এটা? they asked me what? তারা কি জিজ্ঞেস করেছে? তারা জিজ্ঞেস করেছে যে আমি বিকালবেলা দেখা করতে পারবো কিনা। তাহলে হোয়াট প্রশ্নের উত্তর পেয়ে গেলাম once again, তাই না? আমরা পেয়ে গেলাম। অথবা they asked me it, সেভাবেও আমরা উত্তর পেয়ে গেলাম, অর্থবোধক বাক্য হচ্ছে। সো নাউন ক্লজ নিয়ে আশা করা যায় যে আমাদের কনফিউশন থাকলো না। এবার তাহলে এতক্ষণে ফর দ্য ফার্স্ট টাইম নাউন ফ্রেজ বা নাউন ক্লজ বাদে অন্য একটা প্রশ্ন আমরা পেলাম। দেখা যাক আমরা পারি কিনা এটা। উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। আচ্ছা, আমরা একটু আগেই দেখলাম যে জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে ইনফিনিটিভ হলে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এখানে কিন্তু টু নেই, সেটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। ভার্ব ফ্রেজ, এখানে কোনো ভার্ব আছে? কোনো ভার্ব নেই, এটাও বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রিপোজিশন কি জিনিস? প্রি মানে হচ্ছে আগে, পজিশন মানে অবস্থান। তাহলে প্রিপোজিশন এমন একটা জিনিস যেটা হচ্ছে নাউন কিংবা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করে। সো হিয়ার ইজ দ্য নাউন দি বাস। তার আগে প্রিপোজিশন আগে বসেছে ফর, সে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করেছে। তাহলে কি? ইট ইজ আ প্রিপোজিশনাল ফ্রেজ, তাই না? এবং আরেকটু উত্তর হতে পারতো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সেটাতে আমরা আসি সামনে। এখানে অপশনও সেটা ছিল না, সো দ্যাট ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন। আমরা সামনে দেখবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি। এখন ফ্রেজ এন্ড ক্লজ বলতে কি শুধুমাত্র কোনটা নাউন কোনটা অ্যাডভার্ব এগুলো আইডেন্টিফাই করা? না, এমন আসতে পারে যে ফ্রেজ এন্ড ক্লজ অর্থটাও কিন্তু
তুমি জানো কিনা সেটা পরীক্ষায় যাচাই করে দেখা হতে পারে। এখন সেটার জন্য কি আলাদা করে এখন বসে বসে আমরা পড়বো ইডিয়মস এন্ড ফ্রেজেস? না, সেটা প্রয়োজন নেই। তবে সবচেয়ে কমন যেগুলো সবচেয়ে বেশি আসবার মতো সেগুলো একটু দেখে রাখবো। কিথ এন্ড কিন মানে কি? আত্মীয় স্বজন। আচ্ছা, সেখানে এটা কোন ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে? ওয়ান্স अगेन কোনো ফাইনাইট ভার্ব নাই, সো এটা ফ্রেজ বুঝাই যাচ্ছে। এখন উই ডোন্ট হ্যাভ হোয়াট ইন দিস টাউন, আমাদের কি নেই এই শহরে? কিথ এন্ড কিন, আত্মীয় স্বজন নেই। তাহলে আমরা হোয়াট প্রশ্নটা করে উত্তর পেয়েছি কিথ এন্ড কিন, তাই না? তাহলে অবভিয়াসলি ইট ইজ এ নাউন ফ্রেজ। আরো একটা ব্যাখ্যা এখানে দিয়েছে, নো এর পরে কোনো ফ্রেজ বসলে সেটা নাউন ফ্রেজ হয়। সবসময় কিন্তু নো হয় না, অনেক ক্ষেত্রে নট হয়, তাই না? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক, সেখানে কিন্তু বললে হলো না, সে নট লিখতে হবে, ঠিক কিনা? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক। সো তাহলে কি হলো, এখানে তো ভার্ব হিসেবে দেখছি আমরা। বাট আমি যদি বলতাম আই হ্যাভ নো হোমওয়ার্ক, তাহলে কি হয়ে যেত? হোমওয়ার্কটা একটা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, সো সেরকম ভাবে নো এর পরে কোনো ফ্রেজ বসলে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। I could not understand what you wanted me to do, এটা কি হবে? আমরা কি পারছি? I could not understand what, কি বুঝতে পারছি না? What you wanted me to do, তুমি কি করতে চাইছিলে। তাহলে কি হলো? হোয়াট প্রশ্নটা করে উত্তর পেয়ে গেলাম, এবং আমরা এখানে ফাইনাইট ভার্বও দেখতে পাচ্ছি, এই যে পাস্ট টেন্সে বসেছে। তাহলে কি হলো? ফাইনাইট ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ কিংবা ফ্রেজ বসে, এটা আমরা বহুবার দেখেছি। বুঝে গেলাম। এইবার একটু ইন্টারেস্টিং, এবার কিন্তু কোনো ক্লজ ফ্রেজ বলে নাই, আমাদেরকে পার্টস অফ স্পিচের মতো আইডেন্টিফাই করতে হবে। দ্য বুক হুইচ আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি ইজ ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এখন এই যে ক্লজটা আছে আমাদের শনাক্ত করতে হবে এটা কি ধরনের ক্লজ। প্রথমত, পার্টস অফ স্পিচ খুব সিম্পল জিনিস, বাট অফেন টাইমস ইউ গেট কনফিউজড। নাউন প্রোনাউন আমরা জানি, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সেটাকে আমরা জানি ভালো করে। অ্যাডজেক্টিভ হলো যে নাউন কিংবা প্রোনাউনকে মডিফাই করে। এখানে আমাদের নাউন হলো বুক। এখন বই তো অনেকগুলো হতে পারে, লাইব্রেরিতে শত শত হাজার হাজার বই, এই জন্যই মডিফাই করলো, বিশেষায়িত করলো, আলাদা করে চিহ্নিত করলো কোন বইটা, যে বইটা আমি ধার করেছিলাম। তাহলে কি হলো? নাউন বা প্রোনাউনকে মডিফাই করলো এবং সেটা মাধ্যমে আমরা আলাদা করে চিনতে পারলাম, সো দ্যাট ইজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই না? খুব সিম্পল, আমরা বুঝে গেলাম। দ্য মাইগ্রেটরি বার্ড দ্যাট হে শট ডাউন ওয়াজ বিউটিফুল। কি হলো এটা? শুরুতে আমাদের দেখতে হবে হুইচ পার্ট অফ স্পিচ। এই যে আমরা নাউন ক্লজ এতবার পড়েছি, চিহ্নিত করার দুটো উপায় ছিল, একটা হলো হোয়াট প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি কিনা। দ্য মাইগ্রেটরি বার্ড হোয়াট, না, ঠিক খুব একটা উত্তর হলো না। কিন্তু এটা শিখেছিলাম ইট শব্দটা দিয়ে রিপ্লেস করলে। দ্য মাইগ্রেটরি বার্ড ইট ডাজন্ট মেক সেন্স। তাহলে দুটো শর্ত ছিল, দুটোই কিন্তু পূরণ করতে পারেনি, সো এটা নাউন ক্লজ হবে না। বুঝে গেলাম। আচ্ছা, অ্যাডভার্ব ক্লজ অফ ডিগ্রি, অ্যাডভার্ব ক্লজ আমরা দেখব সামনে, এটাও হবে না। আচ্ছা, তাহলে এই দুটোর একটা হবে, তাই তো? এখন আমাদের বুঝতে হবে যে অ্যাডজেক্টিভ ক্লজ সেটা ঠিক আছে, পরের অংশটা উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ পজেসিভ অথবা রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট, কোনটা হবে? এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে জিনিসটা, তাই না? কিরকম? আমরা যদি বলতাম মাইগ্রেটরি বার্ড নিজে কিছু করে, কর্তা হিসেবে কাজ করে, তখন সে সাবজেক্ট হতো। এখানে মাইগ্রেটরি বার্ডের উপরে কাজ করা হয়েছে, মানে সে কর্ম বা অবজেক্ট। দ্যাট হি শট ডাউন, সে মেরেছে যেই পাখিটাকে, তাহলে অবজেক্ট হিসেবে কাজ করলো না। সো কি হলো এটা? উত্তর হবে ডি। দ্য গার্ল হুম ইউ মেট ইন দ্য হসপিটাল ইজ মাই কাজিন। কি হলো? মেয়েটি একটা নাউন, তাকে মডিফাই করলো, অবশ্যই অ্যাডজেক্টিভ। খুবই ইজি ব্যাখ্যা।
এই যে আমরা সুন্দর করে ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি, নাউন বা প্রোনাউনের পরে বসে তাকে মডিফাই করে, বিশেষায়িত করে। এখানে কি হয়েছে, আন্ডারলাইন যেই জায়গাটা আছে সেটা কিন্তু গার্ল এই নাউনটাকে মডিফাই করেছে, তাই না? সেই যে আমরা আরো দেখতে পাচ্ছি সাধারণত অ্যাডজেক্টিভ ক্লজ গুলো কি কি। রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, ওয়্যার এগুলো দিয়ে শুরু হয়ে থাকে। এটা একটা সুন্দর ব্যাখ্যা। এভাবেও মনে রাখতে পারি যে অ্যাডজেক্টিভ ক্লজ গুলো সাধারণত রিলেটিভ প্রোনাউন সেগুলো দিয়ে শুরু হয়ে থাকে। He tells a tale that sounds untrue. কি হবে? একটা গল্প বলেছে, এই গল্পটাকে মডিফাই করলো যে গল্পটা বিশ্বাসযোগ্য নয়। ভার্বকে কিন্তু মডিফাই করে নাই, নাউনকে করেছে। সো ডেফিনেটলি ইটস অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, তাই না? এই যে এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, সুতরাং ফ্রেজ নয়, এটা হচ্ছে একটা ক্লজ। বুঝে গেলাম। People who have poor diets are likely to catch cold. কি হবে এটা? ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে who have poor diets, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ কিভাবে বুঝবো? যদি আমরা শুধু বলতাম people are likely to catch cold, মানুষের ঠান্ডা লাগতে পারে, ইট মেক্স সেন্স। আর যদি বলতাম people who have poor diets are likely, যাদের খাবার দাবারটা ভালো না তাদের কি হতে পারে, মনের ভাব কিন্তু সম্পূর্ণ প্রকাশিত হয়নি, তাহলে কি এই অংশটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? এবং আর কি বলেছে এখানে? এখানে বলেছে সব মানুষের কথা না, শুধুমাত্র যে মানুষগুলোর ডায়েটটা বেশ খারাপ। এই যে পিপল এই নাউনটাকে মডিফাই করেছে, তাহলে কি হলো? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, সিম্পল। এখানে ব্যাখ্যাটা দেয়া আছে যে অ্যাডজেক্টিভ ক্লজটা কি করলো? পূর্ববর্তী নাউন প্রোনাউনকে মডিফাই করলো। I visited the garden dash some beautiful rose tree that were full of bloom, red in color. এটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, কারণ এতক্ষণ পর্যন্ত পুরো বাক্য দিয়ে দেয়া থাকতো, আমাদের শনাক্ত করতে হতো যে এটাকে ক্লজ নাকি ফ্রেজ, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এখানে ফর দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ টু ফিল ইন দ্য গ্যাপস। তা আমাদের একটু খেয়াল করতে হবে, কেমন? আই ভিজিটেড দ্য গার্ডেন, আমি একটা বাগান পরিদর্শন করলাম যেখানে কিছু সুন্দর গোলাপের গাছ ছিল, গোলাপের চারা ছিল। বাকিটা আমাদের না পড়লেও চলবে, তাই না? গোলাপের চারা কেমন ছিল সেটা আমাদের দেখার দরকার নেই। আমাদের বাক্য এইটুকু, আমি একটা বাগানে গেলাম যেখানে, যেখানে ইংরেজি কি? হুইচ। আমরা কিন্তু হুইচ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে ঠিক আছে। ছিল, কি ছিল? রোজ ট্রি, ঠিক না? সাম মানে কি? কিছু, তার মানে ইটস প্লুরাল, তাই না? তাহলে কি ওয়াজ হবে? ওয়াজ তো তাহলে হবে না। আবার খেয়াল করে দেখি, ওয়াজ কিংবা ওয়ার যে কোনো একটা হবে, এখানে কোনোটাই নেই, তাহলে এটাও হবে না। এই যে দুইটার ভিতর একটা হবে। এখন বাগানের মধ্যে, মধ্যে ইংরেজি কি? ইন, তাই না? তাহলে দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ইন হুইচ, ওয়ার, ওয়ারটা কেন আসলো? সাম রোজ ট্রি, একাধিক ছিল সেজন্য ওয়ার হলো। হুইচ কেন আসলো? যেখানে বাগান ছিল, যেখানে ইংরেজি উইচ সেভাবে আসলো। ইন কেন আসলো? বাগানের মধ্যে ছিল সেজন্য চলে আসলো। সো তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারলাম একটু কমন সেন্স খাটালেই যে কেন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। স্ট্রাইক while the iron is hot, এই যে এতক্ষণে আমরা আরেকটা ডিফারেন্ট জিনিস শিখতে যাচ্ছি, সেটা কি? শুরুতে আমি উত্তরটা বলি, পারি কিনা। আঘাত করো যখন লোহাটা গনগনে গরম অবস্থায়, তখন সেটা একটু ফ্লেক্সিবল থাকে, নমনীয় থাকে, সেটাকে পিটিয়ে বিভিন্ন শেপ দেয়া যেতে পারে। বা যখন লোহাটা ঠান্ডা হয়ে যায় তখন শক্ত হয়ে যায়, তখন কিন্তু শেপ দেওয়া সম্ভব না। সো ঝোপ বুঝে কোপ মারো, স্ট্রাইক দ্য আয়রন while it is hot। তাহলে এটার ব্যাখ্যা কি হবে? আমরা কি পারি? বলেছে আঘাত করো, এটা একটা ভার্ব,
কখন আঘাত করো? যখন লোহা গলন্ত ছিল। সো আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু ভার্বকে মডিফাই করলো। ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। সো এই যে প্রথমবার আমরা অ্যাডভার্ব ক্লজের দেখা পেয়ে গেলাম। ব্যাখ্যাটা পড়ে ফেলি। সেটা এক ধরনের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা অ্যাডভার্বের কাজ করে এবং কি করে? ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সোজা কথায় অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনকে মডিফাই করে, নাউন প্রোনাউন বাদে বাক্যের বাকি যা অংশ আছে যে কোনো কিছুকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। তাহলে কি হলো? তাহলে স্ট্রাইক ভার্বটাকে যেহেতু মডিফাই করেছে সেই জন্য এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ইফ ইউ মেক এ প্রমিস ইউ মাস্ট কিপ ইট। তাহলে কি হবে এটা? আচ্ছা, খেয়াল করে দেখো, যদি তুমি একটা প্রমিস, একটা ওয়াদা, একটা শপথ করে থাকো, একটা ভার্বের কথা বলা হচ্ছে কিন্তু, এবং তখন কি হবে? সে ভার্বটার একটা ব্যাখ্যাও দিল, তাহলে কিন্তু রাখতে হবে কথা, তাই না? সুতরাং ওয়ান্স अगेन আমরা কিন্তু ভার্ব ইফ ইউ মেক আ প্রমিস সেটাকে আমরা মডিফাই করলাম, সো দ্যাট ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, তাই না? বুঝে গেলাম। ইফ ইট রেইনস আই উইল স্টে অ্যাট হোম। কি হবে? ওয়ান্স अगेन আই উইল স্টে অ্যাট হোম, আমি বাসায় থাকবো, এই থাকা সেটাকে মডিফাই করলো, কখন বাসায় থাকবো? যদি বৃষ্টি হয়। তাহলে আবার আমরা দেখতে পাচ্ছি ভার্বকে কিন্তু মডিফাই করছে, সুতরাং সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। সো আমরা দেখেছিলাম নাউন ক্লজ, নাউন ফ্রেজ, হাউ টু আইডেন্টিফাই ইজিলি ইফ ইউ ক্যান রিপ্লেস দ্য আন্ডারলাইন পার্ট উইথ দ্য ওয়ার্ড ইট, এবং তারপর যদি বাক্যটা মেক সেন্স ইউ ক্যান সে ঠিক আছে এটা নাউন ক্লজ। আমরা আরেকটা শিখেছিলাম যে আমরা যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি এবং যদি উত্তর হিসেবে আন্ডারলাইন পার্টটা পাই দ্যাটস আ নাউন ক্লজ। খুব ইজিলি শিখলাম। অ্যাডজেক্টিভ ক্লজটা কিভাবে শিখলাম? আমরা জানি নাউন প্রোনাউনকে যদি মডিফাই করে দ্যাট ইজ অ্যাডজেক্টিভ, ঝামেলা কিছু নেই। অ্যাডভার্বের ক্ষেত্রে আমরা বলতে পারি হু, হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ। এগুলো আমরা কি চিনি? আমরা সবাই চিনি সাধারণত WH কোয়েশ্চেন হিসেবে। সো এগুলো দিয়ে আমরা যদি দেখতে পারি ভার্বটাকে মডিফাই করছে তাহলে সেটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন দেখো, আই উইল স্টে অ্যাট হোম ওয়েন, আমি কখন বাসায় থাকবো? যদি বৃষ্টি হয়। তাহলে দেখো আমরা ভার্বের সাথে কিন্তু ওয়েনটা দিয়ে এটা উত্তরটা পাচ্ছি, ঠিক কিনা? সো তাহলে এইভাবে আমরা চিনতে পারি যে কখন, কোথায়, কিভাবে, কেন, কি, এগুলো যদি আমরা বসে এবং ভার্ব, অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভ এগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি, মডিফাই করতে পারি, তাহলে ইউ ক্যান সিম্পলি সে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। Rakib plans to join the Air Force when he leaves college. Once again, আমরা ভার্বকে মডিফাই করছি। রকিব কিন্তু সবসময় প্ল্যান করছে না, কখন প্ল্যান করছে? when, এই যে যখন সে কলেজটা ছেড়ে যাবে। তাহলে ভার্বকে মডিফাই করলো when, সেটা আমরা পেয়ে গেলাম খুবই ইজিলি। এই যে কখন, কোথায়, কিভাবে, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, তাই না? খুবই সিম্পল। I know where he lives, পারবো আমরা এই জিনিসটা? আমাদের কিন্তু পারা উচিত। হ্যাঁ, আমি জানি যে সে কোথায় থাকে। সেই ক্ষেত্রে ব্যাখ্যাটা কি দিয়েছে? ওয়ার দ্বারা স্থান বুঝাচ্ছে, তাই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কিন্তু না, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। কেন? আই নো হোয়াট, আমি কি জানি? আই নো ওয়ার হি লিভস, সে কোথায় থাকে সেটা জানি। আবার আই নো ইট, এটা বসালো দ্য সেন্টেন্স মেক সেন্স, তাহলে অ্যাকচুয়ালি এটা কি? ইটস এ নাউন ক্লজ। সো ভর্তি পরীক্ষায়ও মাঝে মধ্যে ভুল থাকে, সেটা আমরা দেখে নিলাম। ইট ইজ নট অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ হিয়ার, ইটস এ নাউন ক্লজ। সো তাহলে কি হবে? তাহলে অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার হলো বি। ইউ ক্যান গো wherever you like, মানে কি তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানেই যেতে পারো। অবশ্যই ভার্বকে মডিফাই করছে, ইটস অ্যান অ্যাডভার্ব, সেটা নিয়ে কোনো কনফিউশন নেই। সেকেন্ড প্রশ্নটা হলো এই যে দেখো ক্লজের ভিতরে কত রকম হতে পারে?
অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, তার ভিতরে আবার কত রকম হতে পারে? এটা কি প্লেস নাকি টাইম, প্লেস, রিজন, পারপাস, কোনটা হতে পারে? আমরা কি পারি জিনিসটা? শুরুতে আমাদের শুরু হতে হবে অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। এখানে কি ইউ কে মডিফাই করেছে? না, গো, ক্যান গো ভার্বটাকে মডিফাই করেছে। সো অ্যাডজেক্টিভ শুরুতে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এইবার আমাদের দেখতে হবে এই যে গো, যদি বলতো তুমি কেন যাচ্ছ, একটা কারণ দেখাতো, তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, দেন উই কুড সে যে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, কারণ, কিংবা পারপাস, তাই না? কি উদ্দেশ্যে যাচ্ছ তুমি? আমি ব্যাংকে টাকা দিতে যাচ্ছি। তো এখানে সেগুলো কিছু বলে না, এখানে বলেছে কোথায় যাচ্ছ, যেখানে ইচ্ছা যাও। তাহলে কি হলো? প্লেস। বুঝতে পারলাম? সুতরাং এত কিছু দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আমরা খুব ইজিলি স্টেপ বাই স্টেপ কিন্তু ধরে বুঝে ফেলতে পারবো। শুরুতে আমরা আইডেন্টিফাই করলাম অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ, আমরা দেখলাম ভার্বকে মডিফাই করেছে, সো অবভিয়াসলি অ্যাডভার্ব। তারপর আমরা গেলাম যে ভার্বটা কেন হচ্ছে, এখানে কি কোনো কারণ বলছে, উদ্দেশ্য বলছে? না, এখানে বলছে কোথায় যাওয়ার কথা, প্লেসের কথা বলছে। তাহলে ইজিলি আমরা বুঝে ফেললাম অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। সিটিং হ্যাপিলি দ্য চিকেন laid eggs, এটা কি হবে? বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। শুধু যদি বলতাম খুশি মনে বসে থেকে, would it make sense? বাক্যটা কি সঠিক হতো? না। যদি বলি দ্য চিকেন laid eggs, it makes sense, তাই না? তখন কিন্তু ঠিক আছে বাক্যটা। সো তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ। আর সিটিং হ্যাপিলি সেটা কি? এটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক কিনা? তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম দ্য কারেক্ট অ্যান্সার ইজ এই যে। এবার ব্যাখ্যাটা পড়ে ফেলি। দ্য চিকেন laid eggs, এটা ছাড়া কিন্তু শুধু সিটিং হ্যাপিলি দিয়ে মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হতো না, তাই না? সো এখন আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এখানে কোনটাতে অ্যাডভার্বিয়াল ক্লজ আছে আমরা কি একটু দেখতে পারবো? দেখি তো পারি কিনা, আশা করি সবাই পারবো। অ্যাডভার্ব ক্লজ থাকতে হলে কি হতে হবে? আমাদের অবশ্যই নাউন প্রোনাউন বাদে বাক্যের অন্য অংশকে সে মডিফাই করবে, ঠিক কিনা? সো তাহলে দেখি, হি ইজ এ ম্যান, সে একটা মানুষ। কোন মানুষ? সব মানুষ না কিন্তু, একজন ধনী মানুষ। তাহলে এখানে ম্যান হচ্ছে একটা নাউন, সেটাকে মডিফাই করেছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা তো হবে না। আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নাই, যেইটা আমি আলাদা করতে পারি। এখানে কোনো ভার্ব কিন্তু মডিফাই করে নাই, কোন মানি, কোন অর্থের কথা বলছি যেটা আমি আলাদা করতে পারছি না। তাহলে এটাও কি অ্যাডজেক্টিভ ফ্রেজি বা ক্লজি হয়ে গেল, ঠিক কিনা? এই দুটোর একটা হবে। দ্য হাউস ইন হুইচ উই লিভ অ্যাট প্রেজেন্ট সুটস আস। তাহলে এখানে হাউসকে মডিফাই করলো, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, এটাও হবে না। ইউ ক্যান বি অ্যালাউড হিয়ার, তোমাকে এখানে অ্যালাউ করা হবে যদি তুমি শিক্ষার্থী হও। এই যে এতক্ষণ আমরা পেলাম যে ভার্বকে মডিফাই করা হচ্ছে। সো তাহলে কি হলো? এখানে অ্যাডভার্ব অফ রিজন, তাই না? একটা কারণ দেখানো হচ্ছে, যেহেতু তুমি শিক্ষার্থী সুতরাং তোমাকে অ্যালাউ করা হবে। বুঝতে পারলাম? এখন ধীরে ধীরে কিন্তু থিংস আর সিমিং ইজিয়ার, কারণ এখন আমরা বুঝতে পারছি। এবং এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ বিসিএস পরীক্ষার্থী যারা, তারাও কিন্তু এগুলো নিয়ে খুবই কনফিউশনে ভুগে। এবং বিসিএস পরীক্ষায় যেগুলো আসে একটা দুটো প্রশ্ন, সেটা কিন্তু অনেকেই ভুল করে। হ্যাঁ, সো আমরা কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেলাম, আমরা পরীক্ষা আসলে ধরতে পারবো। সো সাবঅর্ডিনেট ক্লজ ক্যান বি ফাউন্ড অনলি ইন, আচ্ছা সাবঅর্ডিনেট মানে কি আমাদের কি মনে আছে? আমরা বলেছিলাম ক্লজ হলো দুই প্রকার, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা এটাও দেখেছিলাম ডিপেন্ডেন্টকে আমরা বলতে পারি সাবঅর্ডিনেট, অধীন, ঠিক কিনা? এবং সেটা শনাক্ত করার জন্য আমরা কি করেছিলাম? ইফ, তারপর অলদো, নানা রকম এরকম সাবঅর্ডিনেট কনজাংশন ছিল। তাহলে সরল বাক্য সিম্পল সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্স, আই অ্যাম আ জিনিয়াস, আই অ্যাম আ স্টুপিড, তাহলে কি কোনো প্যাচাপেচি নাই, তাই না? এটা হবে না।
আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্স কি? কম্পাউন্ড সেন্টেন্সের সাথে কমপ্লেক্সের পার্থক্য কি? কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক ক্লজ থাকবে এবং ফ্রেজও থাকতে পারে এবং সেগুলো কিন্তু স্বাধীন হবে, সবগুলো ইন্ডিপেন্ডেন্ট হবে। সেজন্যই সেটা যৌগিক বাক্য, যে আলাদা আলাদা বাক্যকে আমরা যুক্ত করছি এবং সেগুলো সবই আলাদাভাবে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারি, ঠিক কিনা? আমি ভাত খাচ্ছি এবং আমি ক্লাস করছি, তাহলে আমি ভাত খাচ্ছি, মেক সেন্স। আমি ক্লাস করছি, মেক সেন্স। যুক্ত করলাম এবং দিয়ে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ আমরা দেখছি না, শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সে। যদি আমি ক্লাস করি তাহলে আমি ভাত খাই, তাহলে আমি যদি বলতাম তাহলে আমি ভাত খাই, কি হলে ভাত খাই প্রশ্ন থেকে যেত, সেন্টেন্স অর্থ কিন্তু ক্লিয়ার হলো না। সুতরাং শুধুমাত্র কমপ্লেক্স বা জটিল বাক্যের ক্ষেত্রে আমাদের কি লাগে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে এবং সেখানেই শুধুমাত্র আমরা সাবঅর্ডিনেট ক্লজটা বা ডিপেন্ডেন্ট ক্লজটা খুঁজে পাই। বুঝতে পারলাম? ব্যাখ্যা সুন্দর করে দেয়া আছে, আশা করি সবাই বুঝতে পেরেছি। প্লিজ ট্রাই টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। কি হবে এটা? আচ্ছা, ভার্ব ফ্রেজ, কনজাংশন ফ্রেজ। যদি বলতো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই যে কিভাবে চিন্তা করবে, বাক্সের বাইরে গিয়ে চিন্তা করবে। আউট অফ দ্য বক্স থিঙ্কিং মানে কি? গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে একটু অভিনব কিছু করা, তাই না? সো সেক্ষেত্রে বলতে পারতাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু অ্যাডভার্বিয়াল কিন্তু এখানে অপশনে নেই। তাহলে এটা কি ভার্ব ফ্রেজ? না, এখানে কোনো ভার্ব নাই। এটা কি কনজাংশনাল ফ্রেজ? এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ? আচ্ছা, অ্যাডজেক্টিভ কখন হতো? যদি সে নাউনকে মডিফাই করতো। থিঙ্ক তো এখানে ভার্ব, সেটাও বাদ। এখন আমাদের যেটা ক্লিয়ার হতে হবে, প্রিপোজিশন কনজাংশন দুটোর ভিতরে পার্থক্য। প্রিপোজিশন আমরা জানি বাই ডেফিনিশন নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করে। সো ইজিলি উই ক্যান সে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক কিনা? এখন ওরা কিন্তু এটাও লিখেছে, এটা কিন্তু অ্যাডভার্বিয়ালও হতে পারতো যদি অপশনে থাকতো। নেই। কনজাংশনটা কি? কনজাংশন হলো সে বাক্যের, অর্থাৎ বাক্যের দুটো আলাদা অংশ সেটার ভিতরে সম্পর্ক স্থাপন করে। প্রিপোজিশনের মতো শুধু একটা শব্দের আগে বসে না, সে বাক্যের একটা অংশের আগে বসে। যেমন কি, ওই যে আই ওয়ন্ট পাস ইফ আই ডোন্ট স্টাডি। এই যে খেয়াল করে দেখি, আই ডোন্ট স্টাডি, এটা একটা বাক্য না? এটা এখানে একটা ক্লজ আছে, তাই না? ফাইনাইট ভার্ব আছে। আই ওয়ান্ট পাস, এখানেও কিন্তু ক্লজ আছে। মাঝখানে হলো ইফ, একটা কনজাংশন বসেছে। তাহলে কনজাংশন কি? তারা ক্লজকে যুক্ত করে। আর প্রিপোজিশন কি? সে নাউন বা প্রোনাউনের সেটার সাথে বাক্যের অন্য অংশকে যুক্ত করে। বুঝতে পারলাম? দ্য ফ্রেজ ফিউ অ্যান্ড ফার বিটুইন, এই যে আবার আমাদের অর্থটা জানতে হবে। আচ্ছা, ফিউ মানে হলো অল্প। আমরা জানি ফিউ লিটল দুইটার মানে হলো অল্প। তাহলে এ ফিউ এ লিটল সেটা মানে অল্প। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এখন ধরো আমরা যদি বলি যে মানুষের কয়টা বেস্ট ফ্রেন্ড লাগে, সত্যিকার অর্থে কিন্তু খুব বেশি লাগে না, একজন দুইজন থাকলেই সেটা কিন্তু জীবনে অনেক বড় একটা প্রাপ্তি। সো যখন পরিমাণে সামান্য কিন্তু সেটা পজিটিভলি বলছি যে হ্যাঁ, আই হ্যাভ আ ফিউ বেস্ট ফ্রেন্ডস, পরিমাণে অল্প কিছু বন্ধু কিন্তু আই এম হ্যাপি অ্যাবাউট ইট, পজিটিভলি বলছি, তখন এ ফিউ এ লিটল ব্যবহার করি। আবার যদি আমি পরিমাণে অল্প সেটা নেগেটিভলি ব্যবহার করি যে ভাই আমার কাছে টাকা নাই বললেই চলে, আই হ্যাভ লিটল মানি, তাই না? তখন সেটা কি হবে? যে টাকা নাই বললেই চলে, তখন ফিউ। ফিউ লিটল নেগেটিভলি বোঝায়। তাহলে এখানে পরিমাণে কম এটাও নেগেটিভ, ফার মানে কি? অনেক দূরে দূরে, কাছাকাছি নাই, তাই না? সো তাহলে কি হবে? খুব রেয়ারলি, খুব কম পরিমাণে, সে অর্থে বুঝালে আমরা ফিউ অ্যান্ড ফার বিটুইন সুন্দর বানাই কদাচিৎ। আরো কয়েকটা এখানে আছে, প্যাস অ্যাওয়ে মানে মারা যাওয়া। এছাড়া আছে রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরা পড়া। প্রোজ এন্ড কনস মানে খুঁটিনাটি, ভালো মন্দ সবকিছু জেনে নেয়া। আউট অ্যান্ড আউট সম্পূর্ণরূপে, যেমন হি ইজ আউট অ্যান্ড আউট আ লায়ার, একদম সম্পূর্ণরূপে মিথ্যুক। মেক গুড মানে কি? ক্ষতিপূরণ, যে তুমি পরীক্ষায় খারাপ করেছো, তোমার বাবা মার মন খারাপ, তাদের কিভাবে ভালো অনুভূতি দিবে, গুড ফিলিংটা কেমনে দিবে? বাই
স্টাডিং হার্ড, তাই না? ক্ষতিপূরণ হিসাবে তাদেরকে খুশি বা গুড ফিল করাতে চাইলে তোমার ক্ষতিপূরণ দিতে হবে বেশি করে পড়াশোনা করে। দ্য বেগার ইন ফ্রন্ট অফ দ্য গেট লুকড ভেরি হাংরি। সো আমাদের দেখতে হবে কাকে মডিফাই করা হলো, বেগারকে মডিফাই করা হলো। নাউনকে মডিফাই যে করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে কি হলো? আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। গুড। If thought I could dash it, I wouldn't pay my taxes at all. এটা কি হবে? এখানে মনে আই একটা যুক্ত করলে সুন্দর। If I thought I could dash it, অর্থাৎ আমি আমার কর, আমার ট্যাক্স আমি দিতাম না যদি না দিয়ে আমি বাঁচতে পারতাম, পালিয়ে যেতে পারতাম। সেটা ইংরেজি কি? আমাদের মনে রাখতে হবে পুট আপ উইথ মানে হলো টলারেট করা, সহ্য করা। তাহলে কি আমি ট্যাক্স না দিয়ে সহ্য করতে পারতাম? Doesn't really make much sense. Do away, grow out of it, কোনোটাই যাচ্ছে না। Get away with মানে কি? কোনো একটা কিছু করে পালিয়ে বাঁচতে পারা, পার পেয়ে যাওয়া বা শাস্তি এড়ানো। সুন্দর একটা ফ্রেজ আমরা শিখে রাখলাম। Brevity is the soul of the wit. খুব সুন্দর একটা কথা, খুব সম্ভবত হ্যামলেট থেকে নেয়া, শেক্সপিয়র একটা উক্তি। মানে কি? উইট এটা একটা বুদ্ধিমত্তা, আমরা বলতে পারি উইট। এবং ব্রেভিটি মানে কি? সংক্ষেপে বলা। বুদ্ধিমানরা কম কথাতে সুন্দর করে বুঝাতে পারে, আর যারা অত বুদ্ধিমান না অনেক বেশি বকবক করে, আবার ঠিকমতো বুঝাতেও পারে না। তাহলে কি একটা প্রখর বুদ্ধিমত্তার আমরা প্রকাশ দেখতে পাই যারা কম কথায় ছোট্ট পরিসরে সুন্দর করে বুঝাতে পারে। সো হিয়ার দ্য ফ্রেজ দ্য সোল অফ উইট, এটা মানে কি বুঝাচ্ছে? এটা মানে বুঝাচ্ছে প্রিকন্ডিশন মানে কি? পূর্ব শর্ত। প্রুফ মানে কি? প্রমাণ। হলমার্ক না। এসেন্স, এসেন্স মানে কি? খুব সুন্দর একটা শব্দ। এটা বাংলা করাটা কিছুটা কঠিন, তারপরেও যদি আমরা বলি, চেষ্টা করে বোঝানোর। এসেন্স মানে হলো তালের ভিতরে যে শ্বাস থাকে না, সেই শ্বাসটা মানে মূল জিনিসটা, অর্থাৎ যেটা মাধ্যমে আমরা পুরো ব্যাপারটা বুঝতে পারি, যেটা ছাড়া পুরো ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যায়। অর্থাৎ তাহলে কিন্তু আমরা শ্বাসটাই মূলত খেয়ে থাকি। সেটা এসেন্স হলো সেটাই, যে বুদ্ধিমত্তার মূল অংশটা হলো ব্রেভিটি, এসেন্স অফ ইন্টেলিজেন্স। They rested at sunset. কি হবে এটা? খুবই সিম্পল। কাকে মডিফাই করেছে? রেস্টেড কে। দেখে কিন্তু মডিফাই করে নাই, বলেছে তারা বিশ্রাম করেছে যখন সূর্যাস্ত ছিল, তাই না? তাহলে কি একটা ভার্বকে মডিফাই করলো? অবশ্যই অ্যাডভার্ব। আর অন্যভাবে যদি দেখি অ্যাডভার্বকে কখন, কোথায়, কিভাবে, এগুলো কিন্তু তারা উত্তর দেয়, ঠিক কিনা? কখন করলো? when at sunset। তাহলে কি হলো? ভার্বকে কোথায়, কিভাবে, কখন প্রশ্ন করলে ভার্বকে কিন্তু প্রশ্নটা করতে হবে, যে উত্তরটা পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, তাই না? সুন্দর, আমরা পেয়ে গেলাম। এবং এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, সুতরাং অ্যাডভার্ব ক্লজ না, অ্যাডভার্ব ফ্রেজ। খেয়াল রাখবো কিন্তু আমরা এই ভুলটা অনেকেই পরীক্ষায় করি। আমরা হুট করে শুরুতে অ্যাডভার্ব দিয়ে ঠাস করে দাগিয়ে ফেলি। আমাদের কিন্তু পুরোটা পড়তে হবে, ধাপে ধাপে সলভটা করতে হবে। শুরুতে আমরা অ্যাডভার্ব সেটা নিশ্চিত হলাম ভার্বকে মডিফাই করেছে, তারপর ফাইনাইট ভার্ব যেহেতু কি নেই, সুতরাং আমরা ক্লজ না সেটা বুঝে গেলাম, তারপর আমরা অ্যাডভার্ব ফ্রেজ দাগালাম। সেভাবে করে কিন্তু আমরা দাগাবো। They love each other হার্ট অ্যান্ড সোল। এটা কি জিনিস? তারা পরস্পরকে ভালোবাসে। হার্ট অ্যান্ড সোল মানে একদম অন্তরে অন্তরে। হ্যাঁ, ওই যে মোটর ছিল আসমানে পাখা মেলো অন্তরে অন্তরে, সেরকম মানে গভীরভাবে ভালোবাসে। তো কিভাবে ভালোবাসে? এই যে ভার্বকে আমরা প্রশ্ন করলাম হাউ, সে বলল গভীরভাবে, হার্ট অ্যান্ড সোল। তাহলে কি হলো? মনে প্রাণে, অন্তরে অন্তরে। এখানে ভার্বটাকে মডিফাই করেছে, সো অবভিয়াসলি ইটস এন কি অ্যাডভার্বিয়াল। কি হবে? ক্লজ কিন্তু হবে না, কারণ হার্ট এন্ড সোল, দেয়ার ইজ নো ফাইনাইট ভার্ব টু বি ফাউন্ড ইন হিয়ার। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। লুক বিফোর ইউ লিপ। লুক কিন্তু একটা ভার্ব, এবং এখানে কাকে বলছে? তোমাকে বলছে, এবং সেটা এখানে সাবজেক্টটা উজ্জ্ব রেখেছে, তাই না? আমরা বলি না যে ইউ শাট আপ, উই সে শাট আপ। আমরা কিন্তু উজ্জ্ব রাখি যে কাকে বলছি। তাহলে কি হলো? লুক সেটাকে উজ্জ্ব রেখেছে।
আমরা বুঝতে পারলাম যে লুক বিফোর ইউ লিভ কি হলো, তুমি লাফাও, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। বিফোর ইউ লিভ লাফ দেওয়ার আগে, সরি লুক মানে কি তাকানো, তুমি তাকাও। বিফোর ইউ লিভ মানে কি তুমি লাফ দেওয়ার পূর্বে। সো শুধু যদি বলতাম তুমি লাফ দেওয়ার পূর্বে, এটা কিন্তু সেন্স ক্রিয়েট করতো না। যখন বললাম তুমি তাকাও, ইট মেক্স সেন্স। তাহলে কি এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিংবা প্রিন্সিপাল ক্লজ, তাই না? বুঝতে পারলাম। They reached home safe and sound. কি হবে এটা? এখানে কি বলেছে যে তারা কেমন আছে? না, এখানে বলেছে তারা কিভাবে বাড়ি পৌঁছিয়েছে। তারা নিরাপদে বাড়ি পৌঁছিয়েছে। তাহলে কি অ্যাডভার্বিয়াল, ঠিক কিনা? এবং এখানে কোনো ফাইনাল ভার্ব নেই, সো এটা ক্লজ না, এটা ফ্রেজ। বুঝতে পারলাম। সো এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি দে কে মডিফাই করছি না রিচ কে মডিফাই করছি। অবশ্যই তারাই তো নিরাপদে আছে, কিন্তু এখানে কিন্তু তারা তাকে মডিফাই করে নাই, কিভাবে পৌঁছেছে রিচ সেটাকে মডিফাই করেছে। সেই জিনিসটা আমরা বুঝতে না পারলে তাহলে কিন্তু পরীক্ষা ভুল করে ফেলবো, তাই না? আবারও খেয়াল করবো যে রিচ এই ভার্বটাকে মডিফাই করেছে, দ্যাটস ওয়াই ইটস অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্য রিচ লুক ডাউন আপন দ্য পুয়ার, কি হবে এটা? পারবো আমরা? এখানে কি রিচকে মডিফাই করলো? তাহলে বলতে পারতাম অ্যাডজেক্টিভ, না সেটা নাই। এখানে কি আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি, দ্য রিচ হোয়াট দিয়ে উত্তর পেতে পারি না, তাহলে এটাও বাদ। আর এখানে কি কোনো ভার্ব আছে যে ভার্বকে মডিফাই করলো না, তাহলে অ্যাডভার্বই হলো বাদ। আচ্ছা প্রিপোজিশন কখন হয়? সে নাউন বা প্রোনাউনের আগে বসে, নাউন বা প্রোনাউনও নাই, এটাও বাদ। সো ইট ইজ আ ভার্বাল ফ্রেজ, লুক ডাউন আপন, তাই না? এটা নিজেই সরাসরি ভার্ব হিসেবে কাজ করছে, সে কাউকে মডিফাই করছে না, সে কোনো ভার্বকে মডিফাই করছে না, সে নিজেই ভার্ব হিসেবে কাজ করে, দ্যাটস আ ভার্বাল ফ্রেজ। সো ওয়াই ইট ইজ আ ভার্বাল ফ্রেজ? শুধু ভার্ব কেন নয়? কারণ লুক সাথে আবার ডাউন সাথে আবার আপন, এই যে ফ্রেজ ক্লজ মানেই হলো একাধিক শব্দ থাকে। সুতরাং আমরা কি বলতে পারতাম? আমরা বলতে পারতাম ডিমিন দ্য পুয়ার। ডিমিন মানে হলো কাউরে এরকম নিচু চোখে তাকানো, হ্যাঁ, তাহলে কিন্তু এক শব্দ হয়ে যেত, তখন শুধু ভার্ব হতো। আর যেহেতু আমরা একাধিক শব্দে বলছি, দ্যাটস আ ভার্বাল ফ্রেজ। Be sure to get enough food so that no one will have to go hungry. এটা কি হবে? Once again আমাদেরকে নিশ্চিত হতে বলেছে, তাই না? গেট ইনাফ ফুড, এই যে গেট, আমরা কিন্তু ভার্ব পাচ্ছি যে কি পরিমাণ আমাদের সংগ্রহ করতে হবে, কি পরিমাণ খাবার সংগ্রহ করে নিশ্চিত হতে হবে যেন কেউ ক্ষুধার্ত না থাকে। তাহলে কিন্তু দেখো ভার্বকে কিন্তু মডিফাই করলো, ঠিক কিনা? তাহলে সেটা অ্যাডভার্ব ক্লজ। এখানে আরো একটা ব্যাখ্যা আছে, ইভেন ইফ, সো দ্যাট, আফটার, বিফোর প্রভৃতি কনজাংশন দ্বারা অ্যাডভার্ব ক্লজ যুক্ত থাকে, সেভাবে আমরা মনে রাখতে পারি। বাট ওই যে সিম্পল জিনিসটা আর কি, যে ভার্বকে মডিফাই করলো এই জন্য অ্যাডভার্ব ক্লজ। আর এটা বোনাস হিসেবে যেটা থাকলে আমাদের মাথায় থাকলো, এটা মনে না রাখলেও খুব একটা ক্ষতি নাই। I know the boy who came here yesterday. এটা কি হবে? আমি সেই ছেলেটাকে চিনি। কোন ছেলেটা? যে এখন ক্লাসটা করছে আমাদের সাথে, যে পরীক্ষা ফার্স্ট হয়েছে না, যে গতকাল এসেছে। তাহলে ছেলে একটা নাউনকে মডিফাই করলো, which is an adjective clause, তাই না? আর এখানে অনেক সুন্দর করে ব্যাখ্যা করেছে, কিন্তু আমার মতে এত কঠিন করে ব্যাখ্যা পড়া কোনো দরকার নাই, কারণ সাধারণত এগুলো মনেও থাকে না, যে হু হলো রিলেটিভ প্রোনাউন, যার পূর্বে অ্যান্টিসিডেন্ট হলো দ্য বয়। এত কঠিন না করে আমরা সরাসরি ভাববো যে কোন ছেলেটা, যেই ছেলে গতকাল এসেছিল, তাই না? সেই পোর্শনটা কি, কোন ছেলেটা সেটা উত্তর দিচ্ছে, সে নাউনকে মডিফাই করেছে, ভেরি সিম্পল, সে অ্যাডজেক্টিভ ক্লজ। I don't like the people, কোন ধরনের মানুষকে পছন্দ করি না, who are untidy। তাহলে কি হলো? once again আমাদের যদি অ্যাডজেক্টিভ ক্লজ থাকতো সেটাই হতো অ্যান্সার, কিন্তু দেখতে পাচ্ছি এখানে অ্যাডজেক্টিভ ক্লজের অপশনই নেই, তাহলে কোনটা কারেক্ট হবে? আচ্ছা নাউন ক্লজ কি? I don't like the people what, উত্তর তো পাচ্ছি না। I don't like people it,
এটাও সেন্টেন্সটা হচ্ছে না অর্থবহ, সো এটা বাদ। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ কোনটা? আমি মানুষকে পছন্দ করি না, এইটা প্রিন্সিপাল ক্লজ। যারা অপরিষ্কার থাকে, শুধু এটাও কি অর্থ মানে সম্পূর্ণ করে না কিন্তু। সো তাহলে এটা অবশ্যই প্রিন্সিপাল না, এটা সাবঅর্ডিনেট কিংবা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এটাও বাদ। এই যে কোঅর্ডিনেট নাকি রিলেটিভ, দ্যাট ইজ দ্য থিং হিয়ার। আচ্ছা, সাবঅর্ডিনেট আমরা দেখি, কোঅর্ডিনেট কোনটা? কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যেগুলো বসে সেগুলো কোঅর্ডিনেট, তাই না? সেখানে কিন্তু কম্পাউন্ড, এটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক কি না? তাহলে এটা কোঅর্ডিনেটও না। সুতরাং আমি যদি রিলেটিভ ক্লজ নাও বুঝি, বাই প্রসেস অফ এলিমিনেশন আমি বুঝে গেলাম এই তিনটার একটাও হবে না, সো বাই ডিফল্ট লাস্টেরটা হবে। এবার একটু ব্যাখ্যাটা পড়ি, রিলেটিভ ক্লজ কি? অবশ্যই রিলেটিভ প্রোনাউন দিয়ে, হু, দ্যাট, হুইচ, হুজ, ওয়্যার এগুলো দিয়ে শুরু হয়, ঠিক কি না? এবং সে পূর্বের নাউনকে ডিফাইন করে থাকে, তাই না? আচ্ছা, রিলেটিভ মানে কি? রিলেশন মানে কি? সম্পর্ক। রিলেটিভ মানে আত্মীয়। এই যে দুটা ক্লজ ছিল, এদের মধ্যে আত্মীয়তার সংযোগ কি? এই যে নাউনটা দেখো, তাকে আমরা আবার এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার করলাম, এই জন্য এটা রিলেটিভ। বুঝতে পারলাম? উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, কি হবে এটা? অনেক সিম্পল। নাউনের আগে বসলো, বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করলো, কে করে? প্রিপোজিশন করে। খুবই সিম্পল, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। হি আস্কড whether I would help him, কি হবে এটা? পারবো তো আমরা, এখন তো পারি, এখন তো বুঝে গেছি সব, এত কিছু দেখতে হবে না। হি আস্কড হোয়াট, সে কি জিজ্ঞেস করলো? এই যে এটা জিজ্ঞেস করলো। হি আস্কড ইট, মেক সেন্স, সো নাউন ক্লজ, তাই না? এখানে কিন্তু অনেক সুন্দর করে ব্যাখ্যাটা দেওয়া থাকে, ট্রান্সিটিভ ভার্ব, অবজেক্ট হিসাবে। এত কঠিন করা কোনো দরকার নাই, এবং এভাবে মনেও থাকতে চাইবে না পরীক্ষার হলে। সেই জন্য আমরা সিম্পলিস্টিক ওয়েতে যাবো, নাউন ক্লজ চিনবো, যদি হোয়াট প্রশ্নটা করে উত্তর পাই, অথবা ইট দিয়ে আন্ডারলাইন পার্টটা আমরা রিপ্লেস করি, অ্যান্ড দ্য সেন্টেন্স মেক সেন্স, তাহলে নাউন ক্লজ, কাহিনী শেষ। এত কঠিন এগুলো বুঝার দরকার নেই, তারপরও বুঝার সুবিধার্থে আমরা দিয়েছি। হোয়াট ইজ এ ট্রান্সিটিভ ভার্ব? যেখানে অবজেক্ট থাকে। ইনট্রান্সিটিভ অবজেক্ট থাকে না, ঠিক কিনা? যেমন যদি আমি বলি যে আমি খেলাম ভাত, তাহলে কি একটা অবজেক্ট পেলাম, ভাতকে খেলাম। যদি বলে আমি ঘুমাই, আমি কি কারোর উপর কোনো কাজ করেছি, কোনো কর্ম হচ্ছে? নাই, তাহলে কি সেটা ইনট্রান্সিটিভ, তাই না? হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, খুবই সিম্পলিস্টিকলি আমরা চিন্তাটা করি। এখানে কি হি কে মডিফাই করলো নাকি ওয়ার্ক কে মডিফাই করলো? অবশ্যই ওয়ার্ক সেটাকে মডিফাই করেছে। সে আন্তরিকতা, একাগ্রতার সাথে কাজটা করেছে। তাহলে কি হলো? ভার্বকে মডিফাই করলো, অ্যাডভার্বিয়াল, এবং দেখতে পাচ্ছি কোনো ফাইনাইট ভার্ব নাই, সো দ্যাটস এ ফ্রেজ, সো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। খুবই ইজি। এবং এটা কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার। এইটাও আমরা খেয়াল রাখবো কিন্তু পড়ার সময়। ম্যানার মানে কি? কিভাবে করা হলো কাজটা? সে খুব খামখেয়ালি ভাবে করতে পারতো, সেটা এক ধরনের ম্যানার। ম্যানারিজম বলি না আমরা, যে শিষ্টাচার, কেউ খুব সুন্দরভাবে মেনটেন করে, তার ম্যানারিজম দেখলে বুঝে যে খুব ভদ্র, কেউ খুব বেয়াদব হয়। এই যে কিভাবে কাজটা করা হলো, দ্যাট ইজ কল্ড ম্যানার। সে কিভাবে করেছে? খুব একাগ্রতা, আন্তরিকতার সাথে করেছে। আ ওম্যান অ্যাপ্রোচ এ ডক্টর, কোন মহিলাটা? এইবার তাকে আমরা মডিফাই করলাম উইথ আ ভেল ওভার হার বডি। তাহলে কি হলো? আমরা দেখতে পেলাম যে সব মহিলার কথা বলে নাই, যে মহিলার মাথায় একটা ভেল বা পর্দা ছিল সেই মহিলাটা। তাহলে কি? অবশ্যই ওম্যানকে মডিফাই করেছে, দ্যাটস এন অ্যাডজেক্টিভ, ঠিক কিনা? নাউন বা প্রোনাউনকে মডিফাই করলো। এইবার তাহলে লাস্ট কোয়েশ্চেন, লাস্ট উইক হি রিসিভড দি অ্যামাউন্ট। পারবো তো আমরা? সবাই পারবো। যদি হি কে মডিফাই করতো তাহলে অ্যাডজেক্টিভ হতো, এখানে হি কে মডিফাই করেনি, এটা বাদ। রিলেটিভ কি? হু, হুজ, হুম, সেগুলো থাকে, সেগুলো কিচ্ছু নেই, এটাও বাদ। সাবঅর্ডিনেট কি? ওই যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, তাই না? ইফ, অলদো, আনটিল এগুলো থাকে, এটাও বাদ।
তো খুবই সিম্পলি বোঝা যাচ্ছে সে গ্রহণ করেছে। হ্যাঁ, গ্রহণ করা কখন গ্রহণ করেছে? এই যে ভার্বকে যদি আমরা হু, হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ, কে, কখন, কোথায়, কিভাবে প্রশ্নের উত্তর পাই, দ্যাট ইজ অ্যাডভার্বিয়াল। সো obviously it's an adverbial phrase. সো তাহলে টু রিক্যাপ, আমরা কিন্তু আজকে ক্লজ এবং ফ্রেজ ব্যাপারটা বুঝলাম এবং আমরা আরেকবার পুরো জিনিসটা দেখে নিব। এবং কেউ যদি এখানে প্রথমবার এগুলো নিয়ে পড়ে থাকে, ইটস ভেরি ইজি টু গেট লস্ট। এত কিছু একসাথে মাথায় থাকবে না। দ্যাটস ওয়াই রিপিটিশন ইজ ইম্পর্টেন্ট। জিনিসগুলো বারবার দেখতে হবে, এক্সারসাইজগুলো বারবার করতে হবে, এবং তাহলে বুঝতে পারবো। শুরুতে যদি আরেকবার বলি, ক্লজ ফ্রেজ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে, যে ভার্বটা চেঞ্জ করা পসিবল, টেন্সের মাধ্যমে চেঞ্জ হতে পারে, অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের ভিত্তিতে চেঞ্জ হতে পারে, দ্যাট ইজ ক্লজ। ফ্রেজে কিন্তু কোনো চেঞ্জেবল ভার্ব থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, ক্লজ মূলত কয় প্রকার? মেইনলি 2। কি? প্রিন্সিপাল কিংবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। সেটা কিভাবে চিনব? ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ নিজে নিজে মনের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারবে না। যদি আমি পড়তাম অসম্পূর্ণ, যে তাহলে কি হতো? উত্তরটা আমরা জানতে চাই। আমি পরীক্ষায় ভালো করতাম। তাহলে আমি পরীক্ষায় ভালো করতাম নিজে নিজেই মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করলো, দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যদি আমি পড়তাম, দ্যাট ইজ দ্য সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। এবং সেটাতে যদি, কিন্তু, হয়তো এগুলো যুক্ত থাকবে, ইফ, আনটিল, অলদো, তাই না? এরকম যুক্ত থাকবে। এছাড়া কি কি হতে পারে? নাউন ক্লজ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ ফ্রেজ, সেগুলো কিন্তু আমরা চিনেছি। নাউন কিভাবে চিনব? যদি হোয়াট প্রশ্নগুলো উত্তরটা পাই, অথবা আন্ডারলাইন পার্টটাকে ইট শব্দটা দিয়ে রিপ্লেস করলে দ্য সেন্টেন্স মেক্স সেন্স, ইট ইজ এ নাউন ক্লজ অর নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ ইজ ভেরি সিম্পল, নাউন প্রোনাউনকে মডিফাই করে, সেটাও বুঝে গেলাম। অ্যাডভার্বিয়াল কি? ভার্বকে যদি আমরা হোয়াট, ওয়েন, হাউ, ওয়্যার, হাউ, এই যে জিনিসগুলা কি, কখন, কোথায়, কিভাবে প্রশ্নের উত্তর পাই, দ্যাট ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ। সো এরপর আরেকটা বাকি থাকে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ হোয়াট। রিজন হতে পারে, কি কারণে সে করেছে। ম্যানার হতে পারে, কিভাবে করেছে। যেমন দেখেছিলাম, হি ওয়ার্কড উইথ সিনসিয়ারিটি, দায়িত্বশীলভাবে করেছে। আবার হতে পারে রিজন, তো সেটাও আছে, সেরকম প্রশ্ন খুব কমই আসে। তো এগুলো আমরা দেখলাম সবই। এই ছাড়া কিছু ফ্রেজ ক্লজের অর্থ ছিল, কিথ এন্ড কিন মানে আত্মীয় স্বজন, তারপর হলো ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে রেয়ারলি, কদাচিৎ, সেগুলো আমরা একটু দেখবো। সো আরেকবার আমরা পুরো ব্যাপারটা দেখে নিব এবং আশা করি এরপরে ফ্রেজ এন্ড ক্লজ নিয়ে কোনো কনফিউশন থাকবে না। সো কিপ অন প্র্যাকটিসিং, এটা সারা জীবন কাজে আসবে। এখানে আমরা দেখলাম শুধু ভর্তি পরীক্ষা থেকে প্রশ্ন দিয়েছে তা না, বিসিএস থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে। So please do more practice on that. So thank you everybody for attending the class. See you next time. Take care and Allah Hafiz.